না করলে অভিনেতা হওয়া খুব কঠিন। টেকনিক্যালিটিসের বাইরেও বলি, টেকনিক্যাল পার্ট তো শিখতেই হয়, ইংলিশ সবচেয়ে। আর এই যে বোধ ব্যাপারটা, এটা পুরো প্রসেসটার মধ্যে যেটা এতক্ষণ বললো, এই পুরো প্রসেসটার মধ্যে থাকতে থাকতে না বোধটা কার কখন তৈরি হয় এবং তার কখন সেটা ফট করে বেরিয়ে আসে, এটা বোঝা খুব মুশকিল। কিন্তু পুরো প্রসেসটার মধ্যে যদি না থাকে, ওরিয়েন্টেশনের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু শুধু একটু রিহার্সালে আসছি, আমার পার্টটা দিল না, ওই ছোটো দু লাইনে পার্ট দিয়েছে, এই ওই সেই, এরকমভাবে হওয়াটা খুব মুশকিল। মানে আমাদের হয়তো মনে হবে যে আমরা কিছুটা পুরোনো পন্থা, কারণ আমরা যেরকমভাবে শিখে এসেছি খুবই স্ট্রিক্ট ডিসিপ্লিন, এবং থিয়েটার বলতে যেটা বোঝায় ঘরের বাইরে জুতোটাকে ঠিক করে রাখা, ঘরটা নিয়ে ঝাড় দেওয়া, একদম ওইখান থেকে শুরু করিয়েছিলেন সদ্য পবন বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দীর্ঘদিন ছিলাম। উনি ওনাকে আমরা সবাই চিনি যে উনি কৌতুক অভিনেতা বা খুবই ভালো অভিনেতা হিসেবে, কিন্তু উনি ভয়ঙ্কর সিরিয়াস একজন মানুষ, ভয়ঙ্কর সিরিয়াস এই ব্যাপারে। তার কাছে অনেক কিছু শিখেছি এই সমস্ত জিনিসগুলো, এবার সেগুলো তো ভেতরে বসে গেছে। প্লাস আমার নিজস্ব ব্যাপার যেটা আছে, আমি যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেখানে ডিসিপ্লিনের ব্যাপার ছিল, আমার বাবা যদি মিলিটারিতে ছিলেন না, ডিসিপ্লিনের ব্যাপার ছিল। তো ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু হয় বলে আমি মনে করি। জন্ম হয়েছে আসামে, তো ডেফিনেটলি আসামের সাথেই ব্রিজ করতে পারবো, কারণ অন্য জায়গার সাথে যদি আমি মানে বা কোথাও থাকতাম তাহলে আমি সেখানের সাথেও হয়তো করতাম, কারণ আসামের সমলগুলো আমার জানা, তার বিভিন্ন কালচার মানে যেগুলো আছে উপাদান, কারণ আমাদের তো অনেকগুলো জনগোষ্ঠী, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের থিয়েট্রিক্যাল মানে বা সেমি থিয়েট্রিক্যাল ফর্মসগুলো রয়েছে, এত কিছু। তার উপর হচ্ছে যে আরও অ্যানাদার 6 to 7 সিস্টার্স স্টেট রয়েছে, তাদের তো আরও অনেক কিছু, এত এথনিসিটি মানে এত ডাইভার্সিটি, সমস্ত কিছু এত বেশি। তো আমি এক এক সময় ভাবি যে এত মানে আমি কোনটা দিয়ে কি মানে একটা দিয়ে অনেক কাজ হয়ে যায় আর কি, একটা যদি স্টেট নিই। তো আমরা ব্রিজিংয়ের কথা বললে প্রথম বলবো যে আমার একটা ইন্ডিভিজুয়াল গ্রান্টের প্রজেক্ট ছিল যে জার্নি উইথ সুর্পনখা, সেটাতে আমি সত্রিয়া আঙ্গিকে করেছিলাম। পরবর্তী সত্রিয়া আঙ্গিকে কল্পন থেকে আমরা করি মহাভারত কথা। তারপরে খুব মেজর কাজ একটা যেটা আমরা ভারতবর্ষের অনেক জায়গায় আমরা করি, অনেকেই জানে, একাকিত্বের দিনলিপি। একাকিত্বের দিনলিপি যদি কেউ দেখে থাকেন, এখানে কলকাতায় অবশ্য একটাই শো হয়েছে, আমরা পরবর্তীতে আবার নতুন করে শুরু হচ্ছে। তো আমরা সেখানে আমরা কিন্তু নর্থ ইস্টের বিভিন্ন ধরনের বিভিন্ন ফোক বা ক্লাসিক্যাল বরগীত, তারপর হচ্ছে রাভা, বড়ো ট্রাইব, মণিপুরি রাসলীলা, মণিপুরি লাইহারোবা, এরকম নানান কিছু জিনিস, নাগাল্যান্ডের মানে কিছু মুভমেন্টস, সব জায়গা বিভিন্ন আমি যেটুকু জানি বা আমার যেটুকু শিক্ষা সেটুকু দিয়ে আমি ব্রিজিং করার চেষ্টা করি, কারণ অবভিয়াসলি টেক্সটটা আমার বাংলায় করতে হয়। বাংলার থেকে যখন আমরা রিপ্রেজেন্ট করি ভাষাটা বেঙ্গলি হয়, কিন্তু চেষ্টা করি যেন, কারণ নেবারিং স্টেট অনেক কিছুই কালচারালি একটু ডিফারেন্ট হলেও আবার অনেক কিছু আবার মিলও আছে। আমার মনে হয় যে আমি যদি করি, প্রথমে তো দর্শকের কাছে পৌঁছবেই, তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার সাথে যে যুক্ত কয়েকজন লোক তারা জানতে পারবে। আমি সবসময় চাই যে তারা আরও একটু জানুক, অ্যাপার্ট ফ্রম নিজের জায়গা, অন্য বাইরে কি হচ্ছে বা কি ধরনের হয়, কতটা ইন্টারেস্টিং হয় বা কতটা লেস ইন্টারেস্টিং, সেটাই জানা, যে একটা কম্প্যারিজন তৈরি করা, বা তার থেকে নতুন নতুন যারা গান গায়, কেউ ডান্সে ইন্টারেস্টেড, কেউ ক্রাফটে ইন্টারেস্টেড। তো বিভিন্ন আসামেই যদি আমি শুধু ধরি যে মুখা শিল্প যেটা আছে, মুখা শিল্প আমাদের একটা সত্র আছে যেখানে শুধু মুখা শিল্পর জন্য মানে স্পেশাল। তো সেখান থেকে শিখে আসা আমাদের কাছে প্রচুর ওরকম মুখোশ রয়েছে, আমরা বাংলা নাটকে সেই মুখোশগুলো ব্যবহার করি। কন্টেম্পোরারি নাটক রাজকন্যা সৌমিত্র বসুর, সেখানেও ইন্টিমেট স্পেসে বা মঞ্চে করলেও আমরা সেই মুখোশই ব্যবহার করছি। মন খারাপ খুব হতো আগে, এখনো হয়, সবার জন্য হয়, কারণ এটা খুব স্বাভাবিক না যে সবাই সবসময় থাকতে পারবে না। আর থিয়েটার আমাদেরকে প্রচুর পয়সা দেয় না যেটাতে আমরা চলতে পারি, মানে বাড়ি চালাতে পারি, পেট চালাতে পারি, তো খুব অবভিয়াস যাবে। বা সবাই যে এমনি ছেড়ে চলে যায় না, তারাও খুব যারা ছেড়ে যায় খুব কষ্ট, মানে ম্যাক্সিমামের কথা বলছি আমি, আমার দলের কথা বলছি, যে তারা খুব কষ্টের থেকেই যায়।
হয় তার কারো চাকরি, কারো বিয়ে, কারো পড়াশুনো, কারো এক্সাম, কারো বেশি কমফর্ট, মানে আমার আমার খুব মজা এটা বলতে, মজাই লাগে যে খুব অনেকে আবার বেশি কমফর্ট পেয়ে যায়, মানে আমরা নিজেই ভাবতে থাকি আচ্ছা কেন বেরিয়ে গেল, সে মেন রোল করতো, সে সমস্ত কিছুর দায়িত্বে সে ছিল, আতুপুতু করে রাখা হতো, সবার থেকে একটু বেশি স্পেশাল ভাবা হতো, তাও ছেড়ে গেছে। তখন আমরা ভাবি যে তাহলে কোথাও আমাদের, মানে আমার আর অনুপমদার আমাদের হয়তো কোথাও কিছু বিষয় খারাপ পেয়ে তারা বেরিয়ে গেছে। তখন একটু জানার চেষ্টা করি, আবার এক এক সময় খুব খুব দরকার না হলে জানার চেষ্টাও করি না, কারণ সবাই এখানে কিন্তু সারা জীবন থাকবে বলে আসেনি। আবার আমি যেরকম ভাবি, আমি এজন্যই জোর দিয়ে বলছি, কারণ যেহেতু ফাউন্ডার মেম্বার ছিলাম আমি, যেহেতু কল্পনা থিয়েটার ফর কজটাই গিয়ে তো হ্যাঁ হোয়াট এভার আর কি, মানে তারপর তো কল্পনা হয়েছে, নামটা পাল্টেছে কিন্তু মানুষটা তো আছি। তো আমি যদি ভাবি যে এটা আমার অবলম্বন, এটাকে নিয়ে আমি বেঁচে থাকবো বা বেঁচে থাকি, তো সেই জায়গায় আমি যদি না ছাড়ি, আমি ভাবি যে আমার মতোই সবাই হবে, যে পরিবার তো আমি ছেড়ে যেতে পারি না, তো অন্যরা কেন ছেড়ে যাবে, পড়াশোনা করবে, বিয়ে টিয়ে করবে, আবার ফিরে আসবে বাড়িতে, তো এটা তো বাড়ি। যদি ফ্যামিলি বলি, আর যদি ভাবি যে না এই ফ্যামিলি হয় না, তাহলে এই কথাটা আসেই না। আর সেখানে যে কোনো বিচ্ছেদেই মন খারাপ করে, ডিল করাটা সবচেয়ে বড় ব্যাপার, যে ডিল করি কি করে, যে যখন একটা পারফরমেন্স, মনের ব্যাপারটা ছাড়লাম, কারণ সেটা খারাপ লাগা, হারানোটা আমার সবসময় আমার কষ্ট, সেখানে হারাতে ভয় পাই, যে কোনোভাবে আঁকড়ে রাখার চেষ্টা করি, যতদিন পারি আঁকড়ে রাখার, না থাকলে আমার কিছু করার নেই, কারণ আমি যতটা চেষ্টা করবো আমাকে রাখার জন্য চেষ্টা করতে হবে। প্রথম কথা সেটা, যে সবসময় আমি রাখবো সেটা নয়, আমাকেও রাখতে হবে। আর পারফরমেন্সে খুব অসুবিধা হয়, কারণ এতদিন একটা তৈরি, শুধু আমি তো পরিশ্রম করছি না, এন্টায়ার টিম পরিশ্রম করছে, প্রতিটা কলিগস করেছে, সে তো করেইছে, সে অসম্ভব বেশি করেছে, তার সাথে তার জন্য বাকিরাও করেছে, আবার তাদেরকে নতুন আবার একজনকে নিয়ে করতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি ভাবছি যে সেটা আমাকে ভীষণভাবে, ডিরেক্টর হিসাবে এই কথাগুলো বলছি, দলগতভাবে বলছি না, ডিরেক্টর হিসাবে আমাকে আরও বেশি স্ট্রং করছে, আমার ভাবনাটা আরও বেশি ব্রেনস্টর্মিং বেশি হচ্ছে, তো আমার উন্নত হচ্ছে বলে আমি মনে করি। আর অল্টারনেটিভ আমি সবসময় ভেবে রাখি, ভাবি, খুব কষ্ট হয় কিন্তু চেষ্টা করি। প্রথম একটু বেশি মন খারাপ হতো, এখন একদমই মন খারাপ হয় না, তার কারণ এখন এটা আমি বুঝে গেছি যে এই জিনিসটা যতদিন আমি নাটকের দল করবো ততদিন এই জিনিসটা নিয়ে চলতে হবে। তো এখন আবার একটা জিনিস হয়েছে, খুব ফ্রিল্যান্সার হয়েছে, তো সবাই খুব ফ্রিল্যান্সার হয়েছে, অন্যভাবে নানাই ভালো, কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার আমি দেখেছি যাদের ফ্রিল্যান্সিং করার মতো অধিকার নেই, তারাও নাকি ফ্রিল্যান্সার। 2021-এ তাহলে দলটা ফর্ম করছে কল্পনা, তো সেখান থেকে এখন এতদিন ধরে এই যে 2 বছর আমাদের জার্নিটা, সেখানে কি মনে হচ্ছে, মানে কীভাবে এগোচ্ছ, বা কি মনে হচ্ছে যে ভবিষ্যৎ কী করতে পারি, বা কীভাবে ইম্প্যাক্ট ফেলছে কল্পনা দলটা, কী মনে হয়? কল্পনা 2021-এর পর থেকে শুরু হওয়ার পর থেকে সাংগঠনিক ব্যাপারগুলো নিয়ে আমি বলছি না, সেগুলো যেরকম হয় সেরকম হয়েছে। শুরু হয়েছিল কল্পনা থিয়েটার ফর কজ, যেরকম ছিল রেজিস্ট্রেশন করা থেকে নাম চেঞ্জ হয়ে যায়, এখনকার নিয়ম অনুযায়ী কল্পনার নাম আসে তুলছে বা কল্পনা নাট্যগোষ্ঠী, সেগুলো ঠিক আছে, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বলছি না, কিন্তু আমাদের যেটা দুজনেরই যেটা খুব ইচ্ছে ছিল যে আমরা ভালো কাজ করব, কোয়ালিটি কাজ করব, আমার মনে হয় আমরা সেখানে বেশ ভালো পরিমাণে সাকসেসফুল। আমি চেয়েছিলাম খুব ভালো কাজ করি, আমরা খুব ডিসিপ্লিন একটা দল হই, যেখানে যাই সেখানে আমাদের দল নিয়ে সবাই কথা বলুক, আমাদের কাজ নিয়ে কথা বলুক, আমাদের কাজ যে ভালো হয় কল্পনের এইটা তৈরি হোক, সেইটা কিন্তু তৈরি হয়েছে। এবং সবাই এখন যত লোকজন আমাদের জানে, আরও প্রচুর নাট্যদল আছে, আরও প্রচুর জায়গা আছে, আরও অনেক জায়গা পৌঁছানো বাকি আছে, পৌঁছাবো ধীরে ধীরে, একদিনে তো সব হয় না, কিন্তু যত লোকজন জানে, যত নাটকের দল জানে, সবাই এটা স্বীকার করে, মনে মনে যে কল্পনের কাজ মানে একটা আলাদা।